আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের 16 নম্বর পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে আলভি। কারো দিকে না তাকিয়ে সোজা ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। মেড মায়া আর মেহবুবা মেহের সকলের জন্য খাবার বাড়ছেন। আলভি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলেন, দুটো প্লেটে খাবার বেড়ে দাও। মেহবুবা মেহের আলভির দিকে তাকান। আলভি আবার বলল, আমার আর মায়ার জন্য খাবার বেড়ে দাও। মেহবুবা মেহের কিছু না বলে দুটো প্লেটে খাবার বেড়ে দেন। আলভি প্লেট দুটো হাতে তুলে নেয়। উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলে, মায়া আক্তার, এক জগ পানি নিয়ে আসো তো। মায়া ডাইনিং টেবিলের উপর রাখা পানি ভর্তি জগটা নিয়ে আলভির পেছন পেছন হাঁটতে শুরু করে। আলভি কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে এসে দাঁড়ায়। মায়া যাতে চলে যেতে না পারে তাই বাইরে থেকে ডোর লক করে দিয়েছিল। তারপর ডোরের সামনে এসে বলে, ডোর খুলো। ডোর খুলে এক পাশে দাঁড়িয়ে থাকে মেড মায়া। প্লেট দুটো বেডের উপর রেখে মায়ের হাত থেকে জগ নিয়ে ভেতর থেকে ডোর লক করে দেয় আলভি। জগ রেখে মায়ের সামনে দাঁড়ায়। তারপর বলল, যাও হাত মুখ ধুয়ে আসো। মায়া বলল, আমি আমার রুমে যাব। আলভি বলল, তো এটা কার রুম? মায়া বলল, আপনার। আলভি বলল, আমি কার? মায়া চোখ তুলে আলভির মুখের দিকে তাকায়। চোখ নামিয়ে নিয়ে চুপ করে বসে থাকে। তারপর বলল, আমার আমিটাই যখন তোমার, এই রুমটাও নিশ্চয়ই তোমার। তারপর মায়া বলল, না আপনি আমার আর না এই রুম আমার। তারপর আলভি আবার বলল, আমিও তোমার, এই রুমটাও তোমার, আর আমার সব কিছুই তোমার। এখন ওঠো, হাত মুখ ধুয়ে আসো, খিদে পেয়েছে। মায়া বলল, আপনাকে খেতে নিষেধ করেছে নাকি আমি? আলভি বলল, বউ না খেয়ে থাকলে আমি কিভাবে খাবো? মায়াকে উঠতে না দেখে আবার বলে, আমার কিন্তু রাগ হচ্ছে মায়া, ধৈর্যের পরীক্ষা নেবে না, ওঠো। মায়ার হাত ধরে টেনে বেড থেকে নামিয়ে দাঁড় করায় আলভি। তারপর হাত ধরে টেনেই ওয়াশরুমে নিয়ে আসে। ওয়াশরুমে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে মায়া। আলভি হাতে পানি দিয়ে মায়ের মুখ ধুয়ে দিতে শুরু করে। তারপর মায়া বলল, আরে আরে কি করছেন, ভিজিয়ে দিচ্ছেন কেন? আলভি বলল, ভালোভাবে বলছি শুনছো না কেন? মায়া বলল, সরুন। আলভিকে সরিয়ে দিয়ে মায়া নিজেই হাত মুখ ধুয়ে নেয়। শয়তান লোক, দিল তো জামাটা ভিজিয়ে। রুমে এসে বেলকনি থেকে টাওয়েল এনে মায়ের দিকে বাড়িয়ে ধরে আলভি। তারপর আলভি বলল, হাত মুখ মুছে নাও। মায়া বলল, লাগবে না। আলভি বলল, এমন ঘাড় তেরা কবে থেকে হয়েছে বলো তো? কথায় কথায় খালি তেরামি। মায়া কিছু বলার আগে আলভি নিজে মায়ের হাত মুখ মুছিয়ে দেয় জোর করে। টাওয়েল সোফার উপর ছুঁড়ে দিয়ে মায়াকে পাজাকুলে তুলে বেডে বসিয়ে দেয়। খাবার ভর্তি একটা প্লেট মায়ের সামনে দিয়ে অন্যটা নিজের সামনে নিয়ে বসে। মায়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে আলভির দিকে। প্লেট থেকে একটা চিংড়ি মাছ তুলে আলভি নিজে এক কামড় খায়। তারপর মায়ের চোয়াল চেপে ধরে বাকিটা মুখের ভেতর পুরে দিয়ে মুখ বন্ধ করে দেয়। তারপর আলভি বলল, খাওয়া শুরু করো বউ। আলভির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে মুখের মাছটুকু চিবোতে শুরু করে মায়া। আলভি কয়েক লুকমা ভাত খাওয়ার পরেও দেখে মায়া এখনো নিজের প্লেটে হাত দেয়নি। ভাত মাখিয়ে পুনরায় মায়ের চেয়াল শক্ত করে চেপে ধরে মুখের মধ্যে ভাত পুরে দেয়। আবার ভাত মাখতে মাখতে বলে, হাত দিয়ে খাবে না, আমার হাতে খাবে বললেই হয়, এভাবে চুপচাপ বসে আছো কেন? মায়া কিছু না বলে নিজের প্লেটের দিকে তাকায়। এত খাবার কিভাবে খাবে? আলভি আবার ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে। তারপর মায়া বলল, আমার হাত আছে। আলভি বলল, তো খাচ্ছ না কেন তাহলে? মায়া বলল, এই যে খাচ্ছি এখন। মায়া নিজের হাতে খেতে শুরু করে। আলভি আর কথা না বলে খাওয়ায় মনোযোগ দেয়। খেতে খেতে মায়ের মুখের দিকে তাকায়। মায়া মাথা নিচু করে চুপচাপ খেয়ে চলেছে। মায়ার ভাবমূর্তি এমন যে ও ব্যতীত আর কেউ নেই এই রুমে। ওর সামনে যে আস্ত একটা মানুষ বসে আছে সেদিকে তাকাচ্ছে না পর্যন্ত। আলভির নানা বাড়ির সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। শামসুন নাহার বেগমের মধ্যে সেরকম কোনো ভাবান্তর নেই এখনও। লজ্জায় অপমানে তার ছেলে মেয়ে সহ সবাই নুয়ে গেছে, আর তিনি এখনও সিনা টান করে দাঁড়িয়ে আছেন। আলভির নানা সবাইকে দাঁড়াতে বলে। আলভির রুমের দিকে এগিয়ে আসেন। ডোর নক করতেই ভেতর থেকে আলভির গলার স্বর শোনা যায়। আলভির নানা বলে, নানা ভাই আমি এসেছি। আলভি মায়ের দিকে তাকায়। মায়া বেডের উপর গুটিয়ে বসে আছে চুপচাপ। বেড থেকে নেমে ডোর খুলে দেয়। তারপর আলভি বলল, কোথায় যাচ্ছ? আলভির নানা বলে, চলে যাচ্ছি। আলভি বলল, আজকেই? আগামীকাল না যাওয়ার কথা ছিল? তারপর আলভির নানা আবার বলল, মায়া কোথায়? আলভি বলল, ভেতরে আসো। ভেতরে প্রবেশ করে দেখেন মায়া মাথা নিচু করে বসে আছে। নাম ধরে ডাক দিতেই মুখ তুলে তাকায়। চোখ মুখ এখনো ফোলা ফোলা। মায়াকে দেখলেই ওনার ভীষণ মায়া হয় সেই প্রথম থেকেই। আগে যখন ওই মেয়ের বাড়িতে আসতেন তখন ওই দেখতেন মায়া মলিন মুখে ঘুরে বেড়াচ্ছে, চুপচাপ এক কোনায় বসে আছে। মেয়েটা মাঝে মধ্যে হাসতো, হাসলে কি সুন্দর যে দেখায় বলার বাইরে। তারপর আলভির নানা আবার বলল, মায়া আমরা চলে যাচ্ছি, পারলে তোমার এই বুড়ো নানাকে মাফ করে দিও। আমাদের জন্য তোমাকে এত কথা শুনতে হলো, কষ্ট পেতে হলো। আগে যা হয়েছে ভুলে যাও, নতুন করে সব কিছু শুরু করো। তখন তুমিও ছোট ছিলে, আলভিও ছোট ছিল। ভুলটা ছিল তোমাদের পরিবারের, ভুল আলভিরও ছিল, এটা সত্যি কথা। আলভি যখন সব কিছু ঠিক করতে চাইছে ওকে একটা সুযোগ দাও, এভাবে আর জেদ ধরে থেকো না।
মায়া শোনে সব কথা কিন্তু বলে না কিছু। একবার শুধু আলভির দিকে তাকাই, আলভি ওর দিকেই তাকিয়ে আছে। আলভির নানা বলেন, আমার সাথে একটু নিচে আসো তো। মায়া তাকিয়ে রইল মুখের দিকে। তারপর আলভির নানা আবার বলে, একটু দরকার আছে, 2 মিনিট সময় দিলেই হবে। মায়া বেড থেকে নেমে দাঁড়ায়, ওড়না ঠিক করে নেয়। তিনজন একসাথে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। মায়াকে শামসুন নাহার বেগমের সামনে দাঁড় করান আলভির নানা। তারপর আলভির নানা বলল, সব কিছুর জন্য মায়ের কাছে মাপ চাও। শামসুন নাহার বেগম কিছু না বলে সরে যান। তারপর আবার বলে, কি বলেছি কানে যাচ্ছে না কথা, মাপ চাও মায়ের কাছে। শামসুন নাহার বেগম কিছু না বলে গেটের দিকে এগিয়ে যান। কিছুতেই এতগুলো মানুষের সামনে এই মেয়ের কাছে মাপ চাইবেন না। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আলভি গলা ছেড়ে বলে, বুড়ো বয়সে এখনো মনের মধ্যে শয়তানি আর অহংকারে পরিপূর্ণ, বাঁচবে আর কদিন, মরার আগে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিও। নামাজ কালাম পড়ে দিনের পথে এসো। বেঁচে থাকতে যা করেছ কবরেও জায়গা হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। মানুষের নামে গীবত গাওয়া, সমালোচনা করা, মিথ্যা দোষারোপ করা, চরিত্র নিয়ে কথা বলা ছেড়ে দিও এসব। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। শামসুন নাহার বেগম বাড়ি থেকে বেরিয়ে যান। আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় বাড়ি থেকে। ঐশী রহমান বাবার কাছে এগিয়ে আসেন। তারপর আলভিন নানা আবার বলল, মা রে, মাফ করে দিও, আমরা তোমার মাথা নিচু করে দিলাম পুরো বাড়ি মানুষের সামনে। যদি কোনো দিন আমাকে দেখার ইচ্ছে জাগে তাহলে যেও আমার বাড়িতে। ঐশী রহমান বলল, তুমি আবার এসো। আলভিন নানা বলল, সেই মুখ তোমার মা রাখেনি আর, ভালো থেকো, সকলের খেয়াল রেখো। ঐশী রহমানের চোখ দুটো টলমল করে ওঠে। আলভিন নানা আবার বলল, নানা ভাই এদিকে আসো। আলভি এগিয়ে আসে নানার কাছে। বাইরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, মায়াকে বেশি বেশি চাপ দিও না, ওকে একটু সময় দাও, অনেক দিনের ক্ষত তো, শুকাতে একটু সময় লাগবে। তোমার মায়ের কাছে যা শুনলাম তাতে আমি এটাই বুঝতে পারলাম যে তোমার অনুপস্থিতিতে ওকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এটা বাংলাদেশ, এখানকার কিছু সংখ্যক মানুষের স্বভাবই অন্যকে খোঁচা দিয়ে কষ্ট দিয়ে কথা বলা। এসব করে হয়তো এরা পৈশাচিক আনন্দ পায়। জোর জবরদস্তি কিছু না করে আস্তে আস্তে ঠান্ডা মাথায় ওকে বুঝাও। তারপর আলভি বলল, আমার কোনো কথা শুনতেই চাই না, আমার সামনেও আসতে চাই না। আলভির নানা আবার বলল, তাহলে তুমি কিছু না বলে মায়ের কথাগুলো শোনার চেষ্টা করো, ওর অভিযোগ, অভিমান, কষ্টগুলো বোঝার চেষ্টা করো, ওর মন হালকা করার চেষ্টা করো। মন হালকা হলেই নরম হবে। কথা বলতে বলতে গাড়ির সামনে এসে দাঁড়ান। সব শয়তানের কারখানা এক গাড়িতে উঠে বসেছে। গাড়ি বেরিয়ে যায় বাড়ির গেট পেরিয়ে। বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে বসে। মায়া নিজের রুমে চলে যেতে চাইলেও আহনাফ মাহমুদ যেতে দেননি। আলভি এসে বসতেই তিনি আলভির মুখের দিকে তাকান। বাকি সবাই ও আলভির মুখের দিকে তাকিয়ে আছে। আলভি কপাল ফ্রুকুচকে সকলের দিকে একবার দৃষ্টি বলিয়ে নেয়। এভাবে তাকিয়ে আছো কেন সবাই? মায়া মাথা নিচু করে বসে আছে। আহনাফ মাহমুদ আলভিকে বলেন, গত রাতে মায়া সত্যি সত্যি তোমার রুমে ছিল? আলভি বলল, হ্যাঁ। তারপর আহনাফ মাহমুদ আবার বলেন, সারা রাত ছিল? আলভি বলল, হ্যাঁ। মাহিদ বলল, ভাইয়া তুমি না বললে তোমার রুমে পড়ে গিয়েছিল রাতে, তাহলে মায়া কখন গেল? তারপর আলভি বলল, পরি চলে যাওয়ার পর আমি ব্যথা পেয়ে তোমাদের সবাইকে ডেকেছিলাম, কিন্তু কেউ শুনতে পাওনি আমার কথা। মায়া শুনতে পেয়েছিল, গিয়েছিল রুমে, তারপর আমার সাথেই ছিল, সেজন্যই তো দুষ্টুপুরি দ্বিতীয়বার আর আসার সাহস পায়নি। মায়া আলভির মুখের দিকে তাকায়। কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে মিথ্যা কথা বলে এই লোকটা, কেউ বুঝতেই পারবে না সত্যি বলছে নাকি মিথ্যে বলছে। তারপর মায়া বলল, আমি রুমে যাই এখন। আহনাফ মাহমুদ বলল, যা। মায়া সোফা থেকে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে সিঁড়ির কাছে এগিয়ে যায়। পেছন পেছন আলভি নিজেও দ্রুত এগিয়ে যায়। করিডোরে এসে মায়াকে ধরে জোর করে নিজের রুমে নিয়ে আসে। মায়া রেগে তাকায় আলভির মুখের দিকে। তারপর বলল, এখানে নিয়ে আসলেন কেন আমাকে? আলভি বলল, আজ থেকে তুমি এই রুমে আমার সাথে আমার কাছেই থাকবে। তারপর মায়া বলল, থাকবো না আমি। আলভি বলল, থাকতেই হবে। মায়া বলল, সকলের সামনে গিয়ে মিথ্যা বললেন কেন? আলভি বলল, মিথ্যা কোথায় বললাম? তুমি তো গত রাতে সারা রাত আমার সাথেই ছিলে। মায়া বলল, ছিলাম, সেটা তো আমিও জানি। সবাইকে ডেকেছেন, এটা মিথ্যা কথা ছিল না? পরি এসে মেরেছে, এটা মিথ্যা কথা ছিল না? আলভি বলল, তো কি বলবো? আমার বউ আমাকে মেরেছে, আমি বউয়ের ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিলাম, বউ কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছে আমাকে। পাগল মনে হয় তোমার? বউয়ের হাতে মার খেয়েছি বলে নিজের মান ইজ্জত নিজেই পাঞ্চার করবো এতগুলো মানুষের সামনে? মায়া কিছু না বলে বেডের উপর বসে রইল। আলভি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমার কেন মনে হচ্ছে আমার বউকে আমার বাপ উস্কানি দেয়। বউয়ের পেছন কলকাঠি আমার বাপে লারে, আমার বাপে কিছু তো একটা নিশ্চয়ই করে। আলভি মায়ের সামনে এসে বেডে বসে। মায়া মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকায়। আলভি মায়ের গালে হাত রেখে জোর করে নিজের দিকে ফেরায়। আলভির হাত ছাড়ি দিয়ে সরিয়ে আবার অন্য দিকে তাকায়। তারপর আলভি বলল, এত তেজ কেন? শোয়ার আগেই সেট করে ওঠো। মায়া রেগে তাকায়। আলভি চোখ মুখ কাচুমাচু করে ইনোসেন্ট ছেলের মতো বলে, এভাবে তাকিও না, ভয় লাগে। মায়া বলল, আপনি কোন মাটি দিয়ে তৈরি বলুন তো? আলভি বলল, তুমি আর আমি সেম মাটি দিয়ে তৈরি। আলভি বলল, সরুন আমার সামনে থেকে। আলভি বেডের উপর উঠে দাঁড়ায়। মায়া আলভির দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে রইল। আলভি হেঁটে এসে মায়ের পেছন বসে, 2 পা ভাঁজ করে বসে।
একটানে মায়াকে কুলের উপর তুলে নিয়ে শক্ত করে চেপে ধরে বলে, এবার পারলে কুল থেকে ওঠো। হঠাৎ এমন হয় হকচকিয়ে যায় মায়া। দ্রুত আলভির হাত সরিয়ে দিয়ে দূরে সরে আসার চেষ্টা করে। তারপর আলভি বলল, সামনে থেকে সরতে বলেছ, সরে গেছি, এখন চুপচাপ বসে থাকবে, নয়তো আমি প্রতিশোধ নেব।